আচ্ছা, তাহলে আমাদের সাইটের আমরা সবগুলো পেজ ডিলিট করে ফেলছি। এবার হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে থিম ইনস্টল করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে, ডেমো ইম্পোর্ট করতে হবে। এই তিনটা কাজ আমাদের, যেটা আমরা ফ্রি থিমের দিকেও করছিলাম, এই থিমেও আমাদের হচ্ছে সেভাবেই কাজ করতে হবে। সো আমি একটু থিমটা সম্পর্কে আপনাদেরকে বলি। গ্রাফিক রিভারে যদি আমরা যাই, গ্রাফিক রিভার তো না, থিমফরেস্ট.নেট। এই থিমফরেস্ট.নেটে আমরা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের যে থিম সেগুলো পারচেজ করতে পারি, এবং এখান থেকে আমরা সবচেয়ে বেশি থিম পাই। এছাড়াও আরো অনেক থিমের মার্কেট আছে, টেমপ্লেট মনস্টার ছাড়াও আরো অনেকগুলো মার্কেট আছে। তো আমি এখানে আমার থিমের নামটা লিখতেছি ফিনটেক্স। সো থিমফরেস্ট.নেট। সো এই যে ফিনটেক্স, এই যে থিমটা, এই থিমটা নিয়েই হচ্ছে আমরা আজকে কথা বলবো। এই থিমটার দাম হচ্ছে $49, এবং প্রায় 48টা সেল আছে এই থিমটার, এবং 5 জানুয়ারি 2026 সালে হচ্ছে এটার আপডেট আসছে। তার মানে এখন পর্যন্ত রেগুলার বেসে তারা আপডেট করতেছে। ঠিক আছে, রেগুলার বেসে যেহেতু আপডেট করতেছে, যেই থিমগুলো রেগুলার বেসে আপডেট করে সেই থিমগুলো ব্যবহার করা আমাদের জন্য ভালো। এবং এখানে যদি আপনারা দেখেন, এই থিমের লাইভ প্রিভিউটা যদি আমি দেখাই, এই থিমটাতে টোটাল 6টা ডিজাইন মেবি আছে। তো কয়টা ডেমো এখানে আমাদেরকে বলে দিবে, যে কয়টা ডেমো আছে, 2 4 6, 5টা আছে। 5টা ডেমোস আছে, মানে 5 ধরনের ডিজাইন আছে। এবং এটা হচ্ছে এলিমেন্টোর যে পেজ বিল্ডার, এই এলিমেন্টোর পেজ বিল্ডার দিয়ে থিমটা করা। সুতরাং আমরা যেহেতু গতদিনে এলিমেন্টোর নিয়ে কথা বলছি, এলিমেন্টোরের যেহেতু আমরা কাজ করছি, সুতরাং এই থিমটা আমাদের মডিফাই করা অনেক বেশি সহজ হবে। সো এই যে দেখেন, এগুলো হচ্ছে তাদের ডেমোস। সো এই যে এখানে 3 3 6, 6টাই ঠিকই আছে। সো টোটাল 6টা ডেমোস, 6টা ডিজাইন কিন্তু তাদের এখানে আছে আর কি। ঠিক আছে, এই যে লেটস লুক আওয়ার অসম ডেমোস। এই যে থিমটা তাহলে এই থিমটা নিয়ে আমরা কথা বলবো। এই থিমটা আপনারা হচ্ছে পারচেস করতে পারবেন হচ্ছে ফিনটেক্স। এই থিমটা এটা পাবেন হচ্ছে থিমফরেস্ট.নেট থেকে। যদি ক্লায়েন্টের জন্য করেন, $49 দিয়ে পারচেস করে নেবেন। আর আমি আপনাদেরকে প্র্যাকটিসের জন্য থিমটা প্রোভাইড করব, এবং ইন ফিউচারে আপনারা যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন থিম ফরেস্ট থেকে থিম নিয়ে সেই থিমের প্রাইসটা আপনার টোটাল বাজেটের সাথে ক্লায়েন্টের এটা অ্যাড করে দিবেন। আপনার ওয়েবসাইটের যদি প্রজেক্ট হয় $200, এবং আপনাকে যদি থিম কিনতে হয় $50 দিয়ে, তাহলে আপনি $250 হচ্ছে চার্জ করবেন। এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, যেটা আপনার খরচ হবে সেই খরচের টাকাটা অবশ্যই হচ্ছে আপনার প্রজেক্টের সাথে অ্যাড করতে হবে। কিন্তু অবশ্যই থিম কিনতে হবে কিভাবে? প্রিমিয়াম থিম কিনতে হবে। এখন অনেকেই কাজ করতে গিয়ে দেখা যায় যে ফ্রি থিম কিনে। ফ্রি থিম কিনে বলতে, প্রিমিয়াম থিম যেগুলো, এই থিমগুলোকেই আবার ফ্রিতে পাওয়া যায়। প্রিমিয়াম থিমগুলোকেই ফ্রিতে পাওয়া যায়। যেমন আমি গতদিনে আপনাদেরকে নিউজ পেপার থিমের কথা বলছিলাম, যে নিউজ পেপার নামে একটা থিম আছে। এই থিমটার দাম প্রায় $59। সো যদি আপনি এই নিউজ পেপার থিমটা, নিউজ পেপার নাল থিম বা ফ্রি থিম লিখে যদি সার্চ করেন, তাহলে দেখেন এই যে নিউজ পেপার থিম কিন্তু এখানে আসতেছে। এই যে দেখেন, এগুলো হলো নাল থিম। যদি ফ্রি থিম, নিউজ পেপার ফ্রি ডাউনলোড লিখে সার্চ করেন, যে নিউজ পেপার থিম ফ্রি ডাউনলোড, অনেক অনেক পেজ পাবেন। যেমন এই যে দেখেন, এটাকে আপনি চাইলেই ডাউনলোড করে ফেলতে পারবেন ফ্রিতে, কোনো টাকা পয়সা ছাড়াই। এবং এখান থেকেও যদি আপনারা দেখেন, নতুন বছরে ফুড পান্ডা থেকে অর্ডার করুন মজাদার। এখানেও হচ্ছে আমাদের এই থিমগুলো ডাউনলোড করা যায়। এই যে থিমগুলো এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এখন প্রশ্ন হচ্ছে, $59 থিম ফ্রিতে ডাউনলোড করতে পারার ব্যাপারটা। এই যে নাল থিম, বা হচ্ছে অনেকেই নিজেকে অনেক চালাক মনে করে যে আমি প্রিমিয়াম থিম, $50 $60 থিম আমি ফ্রিতে ডাউনলোড করতে পারছি, এটা মনে হয় আমার ক্রেডিট। এই যে নাল থিম বা হচ্ছে ফ্রিতে ডাউনলোড করা যে থিমগুলো, এই থিমগুলোর ভিতরে ম্যালওয়্যার বা হচ্ছে ভাইরাস ঢোকানো থাকে। আপনি যখন সাইটটা বানাবেন তার কিছুদিন পরে সাইটটা হ্যাক হয়ে যাবে। তো এই হ্যাক করার জন্যই তারা এই থিমগুলোকে ফ্রিতে শেয়ার করে। হ্যাঁ, যেন কিছু বুদ্ধিমান মানুষ তো থাকবেই, যারা মনে করবে যে আমি ক্লায়েন্টের $60 আমি নিছি, সেটাও আমি খেয়ে দিতে পারবো। ঠিক আছে, সেটা আমি খেয়ে ফেলতে পারবো। এই চিন্তা করে অনেকেই
এই বুদ্ধিটা কাজে লাগায়। যে থিমটা প্রিমিয়াম, মনে করে কোথাও না কোথাও তো ফ্রিতে পাওয়া যাবেই। তো ফ্রিতে পাওয়া যাওয়া মানে হচ্ছে আবার কোনো জায়গায় $5 $10-এও সেল হয় একটা থিম। তো অনেকে মনে করে যে ধরেন $5 $10 যেহেতু পাচ্ছি, টাকা যেহেতু নিচ্ছে, তাহলে মনে কোনো সমস্যা নাই। কিন্তু নিউজ পেপার যারা হলো মেইন অথর, যারা হচ্ছে থিম ফরেস্টে সেল করতেছে, তারা ওইখানে $60 যদি সেল করে, অন্য জায়গায় নিশ্চয়ই $5 সেল করবে না। এটা বুঝতে হবে। সো এই ধরনের ভুলগুলো আমরা করব না। এই ধরনের ভুলগুলো অনেকেই করে এবং এইভাবে সাইট বানায়, ক্লায়েন্টের সাইট হ্যাক হয়ে যায়, পরবর্তীতে সেটার দায় এসে পড়ে ডেভেলপারের উপরে বা ডিজাইনারের উপরে। সুতরাং এই জিনিসগুলো আপনাদেরকে জানিয়ে রাখলাম, এই বুদ্ধি কেউ কাজে লাগায়েন না। এগুলো অবশ্যই কিনে নিতে হবে। ক্লায়েন্টের কাজ করলে টাকা দিয়ে কিনে নেবেন, সেই অ্যামাউন্টটা আপনার টোটাল প্রজেক্টের সাথে যুক্ত করে দেবেন। এটাই হচ্ছে নিয়ম। আচ্ছা, এবার হচ্ছে আমি চলে আসি এখানে। আমরা জানি থিম ইনস্টল করার জন্য আমাদেরকে যেতে হয় কোথায়? অ্যাপিয়ারেন্স থেকে থিমসের মধ্যে। তো অ্যাপিয়ারেন্স থেকে থিমসের মধ্যে যাওয়ার পরে আমাদের এইখানে থিমসের এই যে অ্যাড থিম নামে অপশন আছে, এই অ্যাড থিমে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপলোড থিম, যেহেতু এটা আমাদের প্রিমিয়াম থিম, আমরা যেহেতু থিমটাকে পারচেজ করছি, সুতরাং এটা হচ্ছে আমাদেরকে একটা জিপ ফাইল দিয়ে দিবে। সো জিপ ফাইলটাকে কি করতে হবে? আপলোড করতে হবে। ঠিক আছে, এটা আমি এইখানে কোথাও খুঁজে পাবো না, কারণ এটা হলো ফ্রি থিমের লাইব্রেরি। এখানে শুধু ফ্রি থিমগুলো পাওয়া যায়। তাহলে প্রিমিয়াম থিম আমাকে যখন আমি কিনবো, আমাকে একটা জিপ ফাইল দিবে। সো এই জিপ ফাইলটাকে কি করতে হবে? আপলোড করতে হবে। সো আপলোড থিমে ক্লিক করব, চুজ ফাইলে ক্লিক করব, দেন আমার এই যে ফিনটেক্স নামে যে জিপ ফোল্ডারটা আছে, ফাইলটা আছে, এটাকে জাস্ট ওপেন করে দেব। ওপেন করে ইনস্টল নাও। সো ইনস্টল নাও করে দিলে এই থিমটা কি হবে? ইনস্টল হয়ে যাবে। এবং ইনস্টল হয়ে গেলে আমাদের পরবর্তী কাজ অ্যাজ ইউজুয়াল, আমরা এটাকে কি করব? অ্যাক্টিভেট করব। ঠিক আছে, আগে যেভাবে কাজ করছি সব কিছুই সেম ভাবে করতে হবে। আগে যেভাবে আমরা ইনস্টল করছি, অ্যাক্টিভেট করছি, সেম ভাবে করতে হবে। শুধু ডেমো ইম্পোর্টের জায়গায় আমাদের একটু ডিফারেন্স আছে। সো আমরা যখন ফ্রি থিম নিয়ে কাজ করছিলাম, ফ্রি থিম নিয়ে কাজ করার সময় আমরা হচ্ছে ডেমো ইম্পোর্টটা কখন করতাম? যখন এই যে আমাদের অ্যাক্টিভেট অপশনটা আসতো, আমরা অ্যাক্টিভেট করে দিলে আমাদের এই থিমের ড্যাশবোর্ডের উপরে আমাদেরকে স্টার্টার টেমপ্লেট বলে একটা কথা বলতো এখানে, ঠিক কিনা? স্টার্টার টেমপ্লেটটাতে ক্লিক করলে আমাদের হচ্ছে ডেমোগুলো আমরা ইম্পোর্ট করতে পারতাম। কিন্তু ফ্রি থিমের ক্ষেত্রে মনে রাখবেন, যখনই আপনি একটা ফ্রি থিম ইনস্টল করবেন, অ্যাক্টিভেট করবেন, তখন এই যে সামনে আপনাকে কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিবে যে আমার কিছু রিকোয়ার্ড প্লাগইন আছে, এই প্লাগইনগুলো ইনস্টল করতে হবে। যেমন দেখেন কি বলছে, দিস থিম রিকোয়ার্স দ্য ফলোইং প্লাগইনস। এই যে এগুলো হচ্ছে তাদের রিকোয়ার্স প্লাগইন, আর রেকমেন্ডেড প্লাগইনস হচ্ছে এগুলো। সো এই সবগুলো প্লাগইনই আমাদেরকে কি করতে হবে? ইনস্টল করতে হবে। তো করার জন্য কি, যখনই আমরা অ্যাক্টিভেট করছি, সব প্রিমিয়াম থিমে এই ফিচারটা আসবে, প্রত্যেকটা প্রিমিয়াম থিমে। এখান থেকে এই যে বিগিন ইনস্টলিং প্লাগইনস, এইটাতে আমরা ক্লিক করব। মানে আমাদের মুখস্থ রাখার কোনো দরকার নাই, আমার সামনে যা আসবে ইনস্ট্রাকশন, সেটাকে ফলো করলেই কাজ হয়ে যায়। কিন্তু আমি যদি এখন মনে করি আমি তো ভুলে গেছি, কিভাবে করতে হয় জানি না, এটা করলে আমার কখনোই হবে না। আমাকে সবসময় দেখতে হবে কোথায় কি বলতেছে, কোথায় আমাকে কি ধরনের ইনস্ট্রাকশন দিছে। এখানে যে থিমগুলো আছে, আমি যদি এই যে প্লাগইন নামে যে স্পেসটা, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে সবগুলোই সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে এই যে বাল্ক অ্যাকশনস, এখান থেকে আমি ইনস্টল করব। ইনস্টল সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। ঠিক আছে, অ্যাপ্লাইতে ক্লিক করলে এখানে আমাদের প্রত্যেকটা প্লাগইন, দেখেন প্রত্যেকটা প্লাগইন, এই যে 9টা বলছে, সো একটা একটা করে দেখেন ইনস্টল হচ্ছে অটোমেটিক্যালি। আমি যেহেতু বাল্ক অ্যাকশনস দিছি, অটোমেটিক্যালি একটা একটা করে কি হবে? এখানে ইনস্টল হতে থাকবে। সো 6/9 7/9, যখন 9/9 কমপ্লিট হয়ে যাবে, দেন হচ্ছে আমরা পরের স্টেপে যাব। এই যে দেখেন 9/9, এবং আমাদের সবগুলো যখন শেষ, কি বলছে? অল ইনস্টলেশন হ্যাভ বিন কমপ্লিটেড। তার মানে আমাদের সবগুলো ওকে। যদি এখানে কোনো ইরর আসতো, তাহলে বলতো যে ওই প্লাগইনটা আমরা ইনস্টল করতে পারি নাই। ঠিক আছে, এটা বলে দিত। তো যেহেতু বলছে সবকিছুই আমাদের কমপ্লিট, প্রিমিয়াম থিমে এই ঝামেলাগুলো হয় না যে কোনো ইরর আসবে বা এরকম সাধারণত হয় না। সো যখন এটা চলে আসবে, তারপরে নিচে একটা অপশন আছে দেখেন, রিটার্ন টু দ্য রিকোয়ার্ড প্লাগইনস ইনস্টলার। এই যে অপশনটা, এই অপশনটাতে আমি ক্লিক করব।
অপশনটাতে আমি ক্লিক করলে আবারও আমার ওই পেজটাতে আসবে। এগুলো সব ইনস্টল হয়ে গেছে। এখন কি বাকি আছে? অ্যাক্টিভেট বাকি আছে। সেম ভাবে আমি সবগুলোকে সিলেক্ট করে বাল্ক অ্যাকশনসে অ্যাক্টিভেট লিখে অ্যাপ্লাই করে দিব। তার মানে ইনস্টল করলেই অ্যাক্টিভেট করতে হয়। এই প্রসেসটা আমরা এখান থেকে একসাথে সবগুলো করে দিলাম। দেখেন আমাদের কিন্তু সবকিছু কি হয়েছে? অ্যাক্টিভেটও হয়ে গেছে। এখন আমরা রিটার্ন টু দ্য ড্যাশবোর্ডে যদি যাই, প্রয়োজনে একটা রিলোড দিবেন। আমি খুবই আনফরচুনেট যে আপনারা অনেকে রিলোড বাটনটাও জানেন না, যে রিলোড বাটন কোনটা। হ্যাঁ, এটা খুবই আনফরচুনেট আসলে আমাদের জন্য। কারণ ওয়েব ডিজাইন এটা একটা অ্যাডভান্স লেভেলের জিনিস। সো এটার জন্য অবশ্যই আমাকে বেসিক জিনিসগুলো জানতে হবে। যতই আমরা বলি, শুনতে খারাপ লাগুক, বাট এটা খুবই অনেস্ট যে আমি যদি বেসিকে খুবই দুর্বল হই, অ্যাডভান্স জিনিসগুলো আমার কাছে আরো বেশি কঠিন মনে হবে। যত কঠিন মনে হবে তত আগ্রহ কমবে, ঠিক কিনা? যদি আমি বুঝতাম সহজেই, আমার এটা ভালো লাগতো যে আমি কাজটা করতে পারতেছি। তাহলে আমরা আমাদের সাইট থেকে যদি এখানে রিলোড করি, তাহলে দেখেন আমাদের সাইটের একটু হলেও পরিবর্তন আসবে, যেহেতু আমরা থিম ইনস্টল করছি, প্লাগইনগুলো ইনস্টল করে ফেলছি। সো আমাদের এই সাইটের মধ্যে যেমন এখানে অ্যাস্টা ওয়ার্ডপ্রেস থিম বলতেছে, এটা ফ্রি থিম ছিল। সো আমরা যদি এখন এটাকে রিফ্রেশ করতে পারি, তাহলে আমাদের সাইটের মধ্যে একটা দেখেন একটা পরিবর্তন আমরা দেখতে পাবো। হ্যাঁ বলেন। হ্যাঁ, ওই যে আপনার প্রত্যেকটা সেলের পরে একটা করে ফাঁকা আছে না, গ্যাপ আছে না? সেটা আপনার সিরিয়াল, যেটা সিরিয়ালটা কি ঠিক আছে? 75 সিরিয়াল ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই যে সাইটের মধ্যে একটা পরিবর্তন আসছে না? সাইটের মধ্যে কিন্তু কমপ্লিট একটা পরিবর্তন চলে আসছে। তাহলে দেখেন এই যে এখানে আমাদেরকে কি বলতেছে? ই কমার্স এর কথা বলতেছে। সো ই কমার্সটা আসলে হচ্ছে একটা ই কমার্স প্লাগইন, এটা দিয়ে ই কমার্স সাইট বানানো হয়। তো আমাদের আজকের এই ক্লাসে ই কমার্সের কোনো প্রয়োজন নাই। ই কমার্স নিয়ে আমরা আগামীকাল শেষ দিন, সেদিন আমরা কথা বলবো। আমাদের আজকে যেটা আমরা সাইট বানাচ্ছি, এটা হলো একটা বিজনেস সাইট হবে, ঠিক আছে? যেহেতু ফিনটেক্স, বুঝতে পারতেছেন, ফিনান্সিয়াল রিলেটেড একটা ওয়েবসাইট হতে যাচ্ছে। সো আমরা এখানে এটাকে স্কিপ গাইডের সেট আপ করে দিব। আমাদের এটার কোনো ধরনের গাইড দরকার নাই, কোনো সেট আপ দরকার নাই, যেমন আছে তেমন এই যে গো টু স্টোরে করে দেন। মানে জাস্ট এটা নিয়ে কোনো কাজ করারই দরকার নাই, ঠিক আছে? কারণ ই কমার্স, আমাদের ই কমার্স, এগুলো নিয়ে আমাদের আজকের কোনো আলোচনাই না। সুতরাং এগুলোকে আমরা হচ্ছে স্কিপ করে দেব। তাহলে যখন আমাদের এটি স্কিপ হয়ে যাবে, তখন আমরা আমাদের ড্যাশবোর্ডে ফিরে আসব। সো এই যে সেট আপ উইজার্ড, এটা আমাদের এলিমেন্টরে ছিল, আমরা স্কিপ করে দিছিলাম। সেম ভাবে দেখেন এই যে আমাদের সাইট কিন্তু রেডি হয়ে গেছে। আমাদের অনেক অনেক অপশন আসছে, দেখেন অনেক অনেক অপশন চলে আসছে, যেগুলো আগে ছিল না, এখন চলে আসলো। সো এগুলো সবই হচ্ছে এই থিমের অপশন। এখন প্রিমিয়াম থিম যখন আমরা ইনস্টল করে অ্যাক্টিভেট করি, তারপরে আমাদের হচ্ছে ডেমো ইম্পোর্ট করতে হয়। এটা আমরা জানি, সবকিছুর জন্য আমাদেরকে ডেমো ইম্পোর্ট করতে হয়। এখন প্রিমিয়াম থিমের ডেমো ইম্পোর্ট করার প্রসেস হলো তিনটা, মানে সর্বোচ্চ 3 জায়গাতে আপনার হচ্ছে এই ডেমো ইম্পোর্টের জায়গাটা থাকতে পারে। বলেন বলেন স্যার। হ্যাঁ, হ্যালো। প্রিমিয়াম থিমের ডেমো ইম্পোর্ট যখন আপনারা করতে যাবেন, তখন 3 জায়গায় হচ্ছে ডেমো ইম্পোর্ট করার অপশনগুলো খুঁজবেন। একটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে ডেমো ইম্পোর্ট, এইটা একটা খুঁজবেন যেটা আছে কিনা। অ্যাপিয়ারেন্স থেকে ডেমো ইম্পোর্টের অপশন আছে কিনা এটা খুঁজতে হবে। এটা একটা ওয়ে খোঁজার। নাম্বার 2 হচ্ছে টুলস থেকে ডেমো ইম্পোর্ট, এটা একটা থাকতে পারে। মানে সবগুলোই থাকবে এমনটা না, যে কোনো একটা থাকবে। এই তিনটার বাইরে কিছু নাই। 3 নাম্বার হচ্ছে ওই থিমের নামে একটা মেনু তৈরি হবে। ওই মেনু থেকে ডেমো ইম্পোর্ট নামে অপশন আমরা পাবো। এই 3টা অপশনে হচ্ছে সাধারণত প্রিমিয়াম থিমের ডেমো ইম্পোর্ট করা হয়, এর বাইরে কোনো অপশন থাকে না। প্রথমে আমরা অ্যাপিয়ারেন্স থেকে খুঁজবো, তারপরে আমরা টুলস থেকে খুঁজবো, তারপরে আমরা হচ্ছে থিম মেনু নামে একটা মেনু তৈরি হবে, সেটা থেকে আমরা খুঁজবো। এখন আমরা এই থিমের জন্য একটু দেখি যে আমাদের এই তিনটার কোনটাতে এটা কাজ করে। সো আমি প্রথমত অ্যাপিয়ারেন্সে চলে যাচ্ছি। অ্যাপিয়ারেন্স,
এই যে অ্যাপিয়ারেন্স থেকে কোথাও আছে ডেমো ইম্পোর্ট? আছে? নাই। যদি আমরা টুলসে দেখি টুলস থেকে আছে ডেমো ইম্পোর্ট? তাহলে দুইটা আমি দেখে ফেললাম, নাই। লাস্ট কি আছে দেখেন, এই যে থিমের নামে একটা মেনু তৈরি হয়েছে, ফিনটেক্স। থিমের নাম ফিনটেক্স না? এই যে দেখেন একটা মেনু, একটা নিজস্ব মেনু ওরা তৈরি করছে, এখান থেকে বলতেছে ইম্পোর্ট ডেমো। পাওয়া গেছে? তাহলে এই 3 অপশনের বাইরে কোনো অপশন থাকে না। আমরা ইম্পোর্ট ডেমোতে ক্লিক করলাম। ইম্পোর্ট ডেমোতে ক্লিক করলে আমাদেরকে এখানে আমাদের এই যে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে দেখেন এখানে আমাদের কিছু ইনফরমেশন দেখাচ্ছে, যেরকম বি থিমে হচ্ছে ইনফরমেশনটা দেখায়। ঠিক আছে? সো এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে আপনার হোস্টিং এর কিছু ডিটেলস। আপনার হোস্টিং এর ডিটেলস, যেমন হোস্টিং এর পিএইচপি ভার্সন যদি হচ্ছে লোয়ার ভার্সন থাকে, যেমন এখানে কি আছে 8.3.19, যদি আপনার পিএইচপি ভার্সন কম থাকে তাহলে এই থিমটা ইনস্টল বা অ্যাক্টিভেট বা কাস্টমাইজ করতে গেলে অনেক ধরনের ইরর আসতে পারে, কারণ ওরা আপডেটেড পিএইচপি ভার্সন ব্যবহার করছে, কিন্তু আমার হোস্টিং এর ভার্সন কম। যদি আমাকে এখানে ইরর দেখাইতো, ক্রস দেখাইতো, তাহলে আমাকে হোস্টিং প্রোভাইডার যারা, তাদের সাথে কথা বলতে হতো যে আমার হোস্টিং এর পিএইচপি ভার্সনটাকে বাড়ায় দিতে হবে। যদিও এটা আমরা নিজেরাও করতে পারি, প্রিমিয়াম হোস্টিং এর ফিচার আছে। যদি আপনি করতে না পারেন বা না বুঝতে পারেন, আপনি হোস্টিং যারা প্রোভাইড করতেছে, যাদের কাছ থেকে কিনছেন, তাদেরকে বললেই তারা বাড়ায় দিবে। ঠিক একইভাবে মেমোরি লিমিট এখানে 512 এমবি আমাদের আছে, কারেন্টলি আছে, কিন্তু অনেক জায়গায় 2 এমবিপিএস থাকে, 2 এমবি থাকে। আপনার হলো যদি 2 এমবি থাকতো এটা একসেপ্ট করতো না। তারপরে কারেন্টলি এক্সিকিউশন টাইম, মানে আপলোড হতে গেলে যে সময়টা লাগে, আমাদের এখানে এক্সিকিউশন টাইম দেওয়া আছে 1 মিনিট, অনেক জায়গায় দেওয়া থাকে আরো কম। তো তখন একটা থিম যদি একটু ভারী হয়, ওটা ইনস্টল হতে বা এটা আপলোড হতে সময় লাগবে, তখন সার্ভার থেকে এক্সিকিউশন টাইম কি হয়ে যায়, শেষ হয়ে যায়, কমপ্লিটলি আপলোড হয় না। তো এই ধরনের ইরর গুলো হতে পারে। সো তারা এই জন্য চেক করে, সব থিম চেক করে না, কিছু কিছু থিম চেক করে, যেগুলো ভালো থিম, যেমন বি থিম চেক করে। তো যেগুলো ভালো থিম সেগুলো চেক করবে। তো এরা চেক করে থিমের নাম। হ্যাঁ, সো এখানে যেমন আমাদের দেখতে পাচ্ছি আমাদের এগুলো সব কি ওকে আছে, কোনো সমস্যা নাই। একটা আছে ম্যাক্স পোস্ট সাইজ, কারেন্টলি 30 দেয়া আছে, মিনিমাম রিকোয়ার্ড 32 মেগাবাইট, ঠিক না? সো এটা আমাদের খুব বেশি ইস্যু হবে না, বাট তারপরেও আমি যদি ক্লায়েন্টের জন্য করতাম এবং আমি যদি প্রিমিয়াম হোস্টিং এ করতাম, তাহলে আমি এটাকেও সলভ করে নিয়ে তারপরে এই কাজটা করতাম। তো যেহেতু এটা আমাদের ফ্রি হোস্টিং, আমাদেরকে সব সুযোগ দিবে না, সুতরাং এটাকে আমরা অ্যাভয়েড করতেছি। কিন্তু মনে রাখতে হবে এখানে সবগুলোই সবুজ হতে হবে যদি আমার থিম এগুলো রিকোয়ার্ড হয়। আর যদি না কিছু না বলে, ওকে, আমার কোনো কিছু বলার নাই। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আসছে, ইম্পোর্ট ডেমো। সো আমি ইম্পোর্ট ডেমোতে ক্লিক করব। এখানে আমাদেরকে বলছে যে একটা পপ আপ দিছে যে আমি শিওর কিনা, আমি ওকে করে দিলাম। ওকে করে দিলে এটা খুব অল্প সময়ের মধ্যেই আমাদের ডেমোটাকে ইম্পোর্ট করে ফেলবে। আমরা যখন ডেমো ইম্পোর্ট করতে গেলাম, ডেমো ইম্পোর্ট করার একটা শর্ত হচ্ছে সেই সময় ইন্টারনেট কানেকশনটা অনেক ভালো থাকতে হবে, এটা অবশ্যই হচ্ছে ইনশিওর করবেন। তো আমাদের এখানে কি বলছে, দেয়ার হ্যাজ বিন এ ক্রিটিক্যাল ইরর অন দ্য ওয়েবসাইট। সো এটা আসলে ফ্রি হোস্টিং এর কারণে বলছে, এটা আমাদের খুব একটা ঝামেলা করবে না। ফ্রি হোস্টিং এ মাঝে মধ্যেই এ ধরনের ইরর শো করে। তো আমরা যদি এখানে একটু রিফ্রেশ দেই, আগে দেখে নেব যে এখানে আমাদের ডেমোটা ইম্পোর্ট হয়ে গেছে কিনা। যদি ডেমো ইম্পোর্ট হয়ে যায় ভালো কথা, না হয়ে গেলে আমাকে আরেকবার ইম্পোর্টে দিতে হবে। তো আমার মনে হচ্ছে যে ইম্পোর্ট হয়ে গেছে। তো আমি একটু দেখি, কারণ এই ইররটা যদি আমার প্রিমিয়াম হোস্টিং এ হতো তাহলে আমার জন্য এটা টেনশনের কারণ হতো। ঠিক আছে, যে কোনো ক্রিটিক্যাল ইরর আছে, কিন্তু ফ্রি হোস্টিং এ আমার এগুলো কোনো টেনশনের কারণ নাই। যেমন দেখেন আমার সাইট কিন্তু রেডি, আমার সাইট রেডি কিনা দেখেন, আমার পুরো সাইটটাই কিন্তু রেডি, কোনো সমস্যাই হয় নাই। এই যে দেখেন পুরো সাইটটাই কমপ্লিটলি রেডি করে ফেলছি আমরা ইম্পোর্ট করে। সো এই যে যখন এই ধরনের ইরর পাবেন, কিচ্ছু না, শুধু ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে অথবা জাস্ট হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন এইভাবে রেখে ফিরে গেলেই হবে। তো ব্যাক বাটনে ক্লিক করবেন, এতে আর কোনো সমস্যা নাই। তো দেখেন আমাদের সাইট কিন্তু ওকে আছে, কোনো ক্রিটিক্যাল ইরর নাই। এটা আমাদের হোস্টিং এর জন্য দেখায়, যেহেতু ফ্রি হোস্টিং। সো আমাদের অল এখানে ওকে, আমাদের ডেমো আমরা ইম্পোর্ট করে ফেলছি। এখন আমাদের কাজ হবে এটাকে কাস্টমাইজ করা।
তাহলে একটা ক্লায়েন্টের কাজ করতে গেলে প্রথমে আমাকে কি করতে হচ্ছে, থিম কিনতে হবে, থিমটাকে ইনস্টল করতে হবে, অ্যাক্টিভেট করে ডেমো ইম্পোর্ট করে দিতে হবে, তারপরে ক্লায়েন্টের ইনফরমেশন দিয়ে আমাকে সাইটটা কাস্টমাইজ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে এই থিমটা দিয়ে দিচ্ছি। এই যে আপনাদেরকে থিমটা দিয়ে দিলাম। এই থিমটা অবশ্যই অবশ্যই শুধুমাত্র আপনারা আপনাদের কাজে ব্যবহার করবেন। এই থিমটা বাইরে অন্য কোনো জায়গায় শেয়ার করবেন না। যদি শেয়ার করেন এতে আমার কোনো লস নাই, কারণ এই থিমটা দেখলেন না 5 জানুয়ারি 6 জানুয়ারি একটা আপডেট নিয়ে আসছিল, দেখাইছি না? এই যে এখানে এরা কিন্তু প্রতিনিয়ত আপডেট আনবে। এই যে দেখেন আপডেট আনছে কবে, এই যে 5 জানুয়ারি 2026 এই মাসে আপডেট আনছে। যদি এই থিমটা অতিরিক্ত হারে শেয়ার হয়, কারণ এটা তো কিনতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে কিনতেছে কম, ব্যবহার হচ্ছে বেশি, তখন তারা আবার আপডেট আনবে এবং এইটা থিম আর ব্যবহার করতে পারবো না, তখন আমাদেরকে আবার নতুন করে পারচেস করতে হবে। তো যাদের কেনা থাকে থিম, তারা যে কোনো সময় আবার ডাউনলোড করে নিতে পারে আপডেটটা, 1 বছর পর্যন্ত বা 6 মাস পর্যন্ত, এই 6 মাস বলছে, প্রায় 6 মাস পর্যন্ত। ঠিক আছে, এটাকে যে কোনো সময় আমরা ডাউনলোড করতে পারবো আপডেট ভার্সনটা। কিন্তু আপনারা কি পারবেন? আপনারা কি পাবেন আর আপডেট ভার্সন? সুতরাং নিজেদের জন্য হলেও এই থিমগুলোর অপব্যবহার আমরা করব না, যাকে তাকে দিব না, আমরা আমাদের কাজে ব্যবহার করব, আমরা সুন্দরভাবে ব্যবহার করব, কিন্তু আমরা যত্রতত্র এগুলো শেয়ার করব না, তা না হলে আমরাই ক্ষতিগ্রস্ত হব। বুঝতে পারছেন? সো এই কাজটা আপনারা করবেন না। আমি এটাকে আপনাদের দিয়ে দিলাম আপনাদের গ্রুপে, আপনারা ডাউনলোড করে নেন, মাত্র 7 মেগাবাইটের, এবং তারপরে হচ্ছে থিমটাকে ইনস্টল করে অ্যাক্টিভেট করে আমি যেই পর্যন্ত আসছি এই পর্যন্ত আসেন। দেখেন আমরা যখন হচ্ছে ডেমো ইম্পোর্ট করলাম, ডেমো ইম্পোর্ট করার পরে আমাদের সাইটটা হচ্ছে আমাদের যেভাবে ডেমোতে ছিল সেভাবে আসছে। এখন আমাদের পরিবর্তন করতে হবে কন্টেন্টগুলো। এই যে এখানে যে কন্টেন্টগুলো আছে এগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে। তাহলে এই জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রে, এই যেটা হলো আমাদের হেডার, হেডারের উপরের যে সেকশনটা এটাকে বলা হয় টপ বার। এই টপ বার এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেখান থেকে পরিবর্তন করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে ফিনটেক্স নামে যে অপশনটা আছে, মানে মেনুর নাম দিয়ে, থিমের নাম দিয়ে যে মেনুটা থাকে, এই নামের উপরে গেলে এখানে আমরা থিম অপশনস নামে দেখতে পাচ্ছি। অনেক জায়গায় থাকবে ফিনটেক্স অপশন, এরকম থাকতে পারে, যদি মানে থিমের নাম দিয়ে এরকম থাকতে পারে যে ফিনটেক্স অপশন। এখানে নাম দেওয়া আছে ফিনটেক্স, তারপরে দেওয়া আছে থিম অপশনস। তো আমরা যদি থিম অপশনসে যাই, দেখবেন এখানে অনেক কিছু আছে। এখানে আমরা হচ্ছে এই টপ বারের যে ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স এবং হচ্ছে সোশ্যাল আইকনস, এই জিনিসগুলো আমরা এখানে খুঁজব। তো এখানে জেনারেলে দেখেন ফ্যাব আইকন, ফ্যাব আইকন তো আমরা চিনি, যে আইকনটা যেটাই যে এখানে শো করে, এটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপরে ইনেবল পেজ লোডিং, পেজ লোডিং মানে হলো প্রি লোডিং বলে এটাকে, প্রি লোডার আইকন। কোনটা? এই যে যখন আমরা সাইটকে রিফ্রেশ দেওয়ার পরে এখানে হচ্ছে কি সবকিছু সাদা থাকে, তখন এখানে একটা এই যে এটা আছে না, এই যে এটাকে বলা হচ্ছে প্রি লোডার। ঠিক আছে, তো যদি আমি এটাকে অফ করে দেই তাহলে এটা আর হবে না। এবং লোডিং স্টাইল, বেশ কয়েকটা লোডিং স্টাইল আছে, দেখেন প্রায় 13টা লোডিং স্টাইল আছে। আমি যদি সেভ চেঞ্জেস করি তাহলে এটা এখানে পরিবর্তন হয়ে যাওয়ার কথা। তো কখনো কখনো সার্ভার আপডেট হতে একটু সময় লাগতে পারে, তো তারপরে আমরা চেক করে দেখি যেটা আসছে কিনা। হ্যাঁ এই যে সেভ, হ্যাঁ সেভ চেঞ্জেস হয়ে গেছে। এইখানে আমরা যদি লোড দিয়ে দেখি যে পরিবর্তন হয় কিনা, যদি পরিবর্তন নাও হয়, যেমন দেখেন এখানে আমরা এই যে এটা পরিবর্তন, ঠিক আছে। সো বিভিন্ন টাইপের প্রিলোডার আছে। তো এই প্রিলোডার গুলো কেন ব্যবহার করা হয়? প্রিলোডার গুলো ব্যবহার করার কারণ হচ্ছে যে যখন আমাদের ইন্টারনেট একটু স্লো থাকে তখন কি হয়, পেজটা লোড নেয়, তো ওই সময়টাতে প্রিলোডার যদি থাকে মানুষ একটু মানে এন্টারটেইন হয়, বিরক্ত কম হয়, কিছুই দেখার চাইতে না দেখার চাইতে অন্তত একটা ছোট্ট অ্যানিমেশন দেখে আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লোডার, প্রিলোডিং আইকন।
এরপর আসতেছে হেডার। এখানে শুধুমাত্র মোবাইল হেডারটাই আছে, যে আপনি মোবাইল থেকে যখন সাইটটা ভিজিট করবেন তখন একটা লোগো এখানে আপলোড করবেন। যদি এখান থেকে লোগো আপলোড করেন তাহলে সেটা মোবাইল থেকে শো করবে, যদি আপলোড না করেন তাহলে মোবাইল এটাই শো করবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা লোগো আপলোড করব। এবার আসছে পেজ টাইটেল। পেজ টাইটেল শো করবে কিনা, টাইটেলের কালার হবে কিনা, এই জিনিসগুলো আমাদের এখানে আছে। ব্রেড ক্রাম্ব আছে, এগুলো আমাদের খুব একটা দরকার হয় না। যেমন আমি ধরেন এখান থেকে এই যে আওয়ার সার্ভিসেসে গেলাম, কথাগুলো একটু মনে রাখবেন এগুলোর নাম। এই যে দেখেন পেজের টাইটেল শো করতেছে না এখানে, পেজের টাইটেলটা এই যে হোয়াট উই অফার, তাই না? এটা হচ্ছে আমাদের পেজ আইডি, এটা তো পোস্ট নেম করা নাই। যে আওয়ার সার্ভিসেস, এই যে পেজের নামটা আছে। আর এটা কোথায় থেকে আসছি আমরা? আমরা হোম থেকে আওয়ার সার্ভিসেস, এটাকে বলা হয় ব্রেড ক্রাম। বুঝতে পারছেন? এই যে ব্রেড ক্রাম, হ্যাঁ ব্রেড ক্রাম, এগুলো মুখস্থ রাখার দরকার নেই, এগুলো দেখলেই মনে পড়ে যাবে, এগুলো থাকে, লিখাই থাকে। সো ব্রেড ক্রাম মানে হচ্ছে যে আপনার এই যে কোথায় থেকে কোন জায়গায় আমি আছি, যে আমার পাথটা, ঠিক আছে, আমি কোন পেজ থেকে কোন পেজের মধ্যে আছি, সেটার নাম হলো ব্রেড ক্রাম। ঠিক আছে, যেমন আমরা ধরেন যে আরেকটা পেজে যদি এখানে যাই, যেমন এই যে দেখেন ল্যান্ডিং পেজ, সেখান থেকে সার্ভিস, সেখান থেকে মেক স্ট্র্যাটেজি। তার মানে এই পেজটা কোথায় কোথায় কিভাবে লিঙ্ক করা আছে, এটার আগের পেজ এটা, এটার আগের পেজ ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ মানে কি? হোম পেজ, তাই না? তাহলে হোম, সার্ভিস, মেক স্ট্র্যাটেজি, এই যে কোন জায়গা থেকে কোথায় আসি, এই জিনিসটা হচ্ছে ব্রেড ক্রাম্বের কাজ। তো এগুলো মুখস্থ রাখার কোনো দরকার নাই, দেখলে চিনবেন। ওইটা নিয়ে যদি আপনি শো করাইতে চান শো করাবেন, হিডেন রাখতে চাইলে হিডেন রাখবেন, কালার দিতে চাইলে কালার দিবেন, এই আর কি। কন্টেন্টে যদি আমরা আসি, ব্লগ ডিফল্ট, সিঙ্গেল পোস্ট আছে, শপ, এইটাও আমরা ই কমার্সের প্ল্যাটফর্ম দেখছি, আমরা এখানেও প্রোডাক্ট কেনা বেচা করতে পারি। ঠিক আছে, যেমন আমরা সার্ভিস সেল করলে আমাদের সার্ভিসের জন্য পে করতে পারে না মানুষ, সেটা হতে পারে। তারপর হচ্ছে কি ফুটার, ফুটারের কয়েকটা লেআউট আছে এখানে, যেমন দেখেন অনেকগুলো লেআউট আছে। সো এই ফুটার বলতেছে কোনটাকে? এই যে এটাগুলো ফুটার বলতেছে, তাহলে এখানে ফুটার আছে, তাই না? 404 পেজ কি? যখন কোনো পেজ আমার থাকে না, আমার ওয়েবসাইটে ওই নামে কোনো পেজ নাই, কিন্তু কেউ একজন সার্চ করতেছে, তখন যেমন ধরেন যে এই যে এটার পাশে আমি ধরেন যে একটু কিছু যুক্ত করলাম, এভাবে কিছু যুক্ত করলাম, এরকম কোনো পেজ আমাদের আছে? নাই। আমি যদি এখন এটাকে ইন্টার দেই তাহলে আমাদের 404, এই যে পেজ নট ফাউন্ড 404 চলে আসছে। তো এইটাকে আপনি এইটাও রাখতে পারেন, আপনি চাইলে কাস্টমও করতে পারেন। ঠিক আছে, মানে আপনি নিজের মতন করে বলতে পারেন যে আপনি এই পেজটা কি আসবে। কাস্টম করলে আপনি সেই পেজটা দেখাই দিতে পারবেন, যে কেউ যদি 404 পেজে গিয়ে পড়ে, মানে ওই পেজ যদি আমার না থাকে, তাহলে ধরেন যে ওইখানে আমাকে দেখাবে কোনো একটা বিজ্ঞাপন দেখাইতে পারে, কোনো একটা স্পেশাল কিছু দেখাইতে পারে। ঠিক আছে, তো ওইটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। এবার আমরা একটু কালারসে আসি। প্রাইমারি কালার আমাদের হচ্ছে অরেঞ্জ কালারটা আমাদের প্রাইমারি কালার এখানে। সো এটা আমাদের হচ্ছে কি প্রাইমারি কালার। আমরা আমাদের সাইট থেকে চলে গেছি, এই যে আমাদের প্রাইমারি কালার হচ্ছে এখানে অরেঞ্জ, তাই না? এই যে আমাদের অরেঞ্জ কালার না? তো এইটাকে আমি পরিবর্তন করে ফেলতে পারি, এখান থেকে আমি যে কোনো কালার দিতে পারি। আমি যে কোনো একটা কালার দিলাম, ধরেন যে কোনো একটা কালার দিলাম, দিয়ে হচ্ছে রেখে দিলাম। তারপরে এখানে আরো অনেক কালার আছে, লিঙ্ক কালার গুলো কেমন হবে এগুলো আমরা এখান থেকে পরিবর্তন করে দিতে পারি, পরিবর্তন করে দিতে পারি। ওকে, আর এখান থেকে অ্যাক্টিভ কালার কি হবে, হোভার করলে কেমন আসবে, ব্যাকগ্রাউন্ড আইকন কালার কেমন হবে, তারপরে সেকেন্ডারি কালার কি হতে পারে, এগুলো আমরা এখান থেকে দিতে পারি। সাধারণত প্রাইমারি কালারটা পরিবর্তন করলেই সাইটের লুকটা চেঞ্জ হয়ে যায়। তো আমরা সেভ চেঞ্জেস করতেছি, এটা খুব সম্ভবত আমরা রিলোড দিলে হয়তো পরিবর্তনটা এখন দেখতে পাবো না। ঠিক আছে, এটা আপডেট হতে একটু সময় লাগে, আমি লাস্ট টাইম যখন ট্রাই করে দেখছি তখন এটা সময় লাগছে। তারপরে একবার ট্রাই করে দেখি এখন কি হয়, পরিবর্তন হচ্ছে কিনা, কারণ সবসময় যে হবে সার্ভারের কিছু ব্যাপার থাকে, এখন যদি হয়ে যায় হতে পারে। যেমন দেখেন কোনো পরিবর্তন কিন্তু কালারের হয়নি, হয়েছে কালারের পরিবর্তন হয়নি, কিন্তু আমি যদি এটা কালকে ওপেন করি দেখবেন আবার কালার ঠিকই পরিবর্তন হচ্ছে। আমি বিকালের সন্ধ্যার দিকে করি, ওপেন করলে হবে, কারণ এটা সার্ভারটা আপডেট হতে একটু সময় লাগে। এই থিমের ক্ষেত্রেই শুধু এটা, অন্য থিমের ক্ষেত্রে এরকমটা না। ঠিক আছে, আচ্ছা। আনলিমিটেড, আনলিমিটেড থিমে ব্যবহার করা যায়, তবে ক্ষেত্র বিশেষে
কিছু কিছু থিম আছে যারা লাইসেন্স কোড প্রোভাইড করে, যেমন এই থিমটা আমরা অ্যাক্টিভেট করছি, কোনো লাইসেন্স চাইনি। কিন্তু কিছু কিছু থিম আছে যখন আপনি অ্যাক্টিভেট করতে যাবেন তখন আপনার কাছে একটা লাইসেন্স কোড চাইবে, সিরিয়াল কি চাইবে। ওইটা যদি দিয়ে অ্যাক্টিভেট করতে হয় তাহলে একটা থিম একটা সাইটে, ঠিক আছে? যেমন নিউজ পেপার থিম লাইসেন্স চায়, বি থিম লাইসেন্স চায়, অ্যাভার্ডা থিম লাইসেন্স চায়। একটা সাইটের একটা থিম ওগুলোর প্রাইস কত বলেছে? 59 69 এরকম সেম অ্যামাউন্ট। কারণ হচ্ছে এটা তো লাইসেন্সটা কি, একটা হলো আপনার সাপোর্টের ব্যাপার আছে না, এটা হলো সাপোর্ট প্রোভাইড করে, লাইসেন্স থাকা মানে সাপোর্ট। যেমন ওদের হলো 1.5 লক্ষ সেল হচ্ছে, তো 1.5 লক্ষ মানুষকে সাপোর্ট দিতে হবে। এখন আমি যদি ধরেন যে একটা থিম কিনি, যেমন এই ফিনটেক্স আমি কিনছি, এই ব্যাচ 5th ব্যাচের 75 জন এটা পাবে, তো 75 জনের কাছে প্রিমিয়াম থিম আছে, তারা যদি এখন সাপোর্ট চায় ওদেরকে তো দিতে হবে, কারণ প্রিমিয়াম থিম তোমার কাছে আছে মানে তুমি কিনছো, তাই না? কিন্তু আসলে তো সে 75 জনের কাছ থেকে টাকা পায় নাই, তাহলে তার সার্ভিসটা মানে ভুল হইলো না, তার কষ্ট বাড়ে গেল না। এই জন্য ওরা যেহেতু বড় থিম, ওগুলো আরো বেশি পপুলার থিম, ওদের সেল বেশি, সো ওরা এই কারণে হচ্ছে কি করে, লাইসেন্স ইয়ে করে আর কি। টাইপোগ্রাফি থেকে আপনি ফন্টের টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারেন, কোন ধরনের ফন্ট ফ্যামিলি ব্যবহার করবেন, এখানে বিভিন্ন টাইপের ফন্ট ফ্যামিলি আছে, এগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তারপর হচ্ছে সিএসএস সিলেক্টর দিতে পারেন। তারপরে এক্সট্রা পোস্ট টাইপ আছে, এখানে এক্সট্রা পোস্ট টাইপে যদি যান, এক্সট্রা পোস্ট টাইপের পোর্টফোলিও কোনটা কোন ধরনের কিরকম থাকবে এটা আমাদের খুব একটা দরকার হবে না। তারপরে এখান থেকে আমাদের আপাতত আর কোনো কিছু দরকার নাই, ঠিক আছে? এখান থেকে আমাদের আর কোনো দরকার, এই জায়গাটাতে আমাদের আর কোনো দরকার আমরা দেখতে পাচ্ছি না। সো জেনারেল থেকে তো আমরা শেষ করে আসছি, ওকে, এখানে আমাদের আর কিছু নাই। আচ্ছা, এবার আসেন যে এই পরিবর্তনগুলো আমরা আর কোথা থেকে পাবো। এগুলো যেহেতু হেডার টপ বার, সো এই জিনিসগুলো আমরা যদি পরিবর্তন করতে চাই আমাদেরকে প্রথমত খুঁজতে হবে, এই যে দেখেন এইখানে, যেমন এখানে আমি হেডার বিল্ডার দেখাচ্ছি, এই থিমের জন্য হেডার বিল্ডার আছে, অনেক থিমের জন্য হেডার বিল্ডার নাও থাকতে পারে। সো এগুলো মুখস্থ করার কিচ্ছু না, আপনাকে দেখতে হবে আমাকে কি কি অপশন দিছে, এখানে এক্সট্রা কি কি অপশন দিছে। যেমন সাইড অ্যাসিস্ট, এটা সব জায়গায় থাকবে না, সাইড অ্যাসিস্টে গেলে কি কি আসতেছে, এটা এই থিমের জন্য একরকম, অন্য থিমের জন্য ডিফারেন্ট হবে, কিন্তু আপনাকে খুঁজে দেখতে হবে যে কোনটাতে কি জিনিস দেয়া আছে, ঠিক আছে? সাইড, এই যে দেখেন এটা হলো সাইড অ্যাসিস্টের জায়গায় যে কি বলছে, সাইড সিকিউরিটি চেকআপ টেকআপ সেটা হাবি যাবি এগুলো আছে। তারপরে ফিনটেক্স এর মধ্যে যেমন হচ্ছে থিম অপশন দেওয়া আছে। তারপরে এখানে আর নতুন আমরা কি পাচ্ছি, সব অ্যাড অন আছে। তারপরে হচ্ছে ক্যারিয়ার, ফুটার বিল্ডার, হেডার বিল্ডার, অনেক জায়গায় এগুলো নাই, ঠিক আছে? তারপরে ধরেন যে আরো আরো যদি দেখি, স্মার্ট স্লাইডার দিছে, স্মার্ট স্লাইডার তো আমাদের গত দিনে, তাই না? এটা আগের আমরা এটা রিমুভ করি নাই। আর স্লাইডার রেগুলেশনটা এই থিমের সাথে, এটা এদের সাথে। টুলস এর মধ্যে শিডিউল অ্যাকশনস আছে, হ্যাঁ। তারপরে ধরেন যে আর সেরকম কিছু নতুন দেখতে পাচ্ছি না। তাহলে আমরা একটু হেডার বিল্ডারে যাব। এই যে হেডার বিল্ডার কাইন্ড অফ পেজের মতোই, যেমন পেজের মধ্যে অল পেজেস থাকে, হেডারের মধ্যে অল হেডার আছে। তো এখানে কতগুলো হেডার আছে, হেডার হোম 661 পেজ, টোটাল 26টা হেডার আছে, টোটাল 26টা হেডার ডিজাইন করা আছে। আমার লাগবে কয়টা? একটা, ঠিক কিনা? এখন আমি কোন হেডারটা পরিবর্তন করব, এখন আমি আপনাদেরকে বলেই দিতে পারি কোনটা করবো, কিন্তু আপনি যখন এরকম থিম নিয়ে কাজ করবেন আপনি বুঝবেন কিভাবে যে কোনটাই করতে হবে, 26টার মধ্যে কোনটা পরিবর্তন করলে আমার এখানে পরিবর্তন আসবে, এটা আমরা কিভাবে বুঝবো? সো এটা বোঝার জন্য আমরা এই যে হোম পেজটা দেখতে পাচ্ছি, এটা পেজ নাম্বার কত, এখানে তো অনেকগুলো পেজ আছে হোমের জন্য, এইটা পেজ নাম্বার কত আমাকে এটা ফাইন্ড আউট করতে হবে। তো এটা আমরা কোথা থেকে পাই, জানতে পারি এই যে সেটিংস থেকে। আমরা সেটিংস থেকে যদি রিডিং এ যাই, সেটিংস থেকে রিডিং এ গেলে দেখবেন ফ্রন্ট পেজ আমাদের যেটা, এই যে এখানে স্ট্যাটিক পেজ হোম দেওয়া আছে না, আরো আছে কি হোম 2 3 4 5 6 পর্যন্ত আছে আমাদের, তার মানে হোম মানে শুধু হোম মানে 1, ঠিক কি না? আচ্ছা, তাহলে আমরা হেডারে গিয়ে এরকম হচ্ছে 1 নামে কিছু আছে নাকি আমাদেরকে খুঁজতে হবে, ঠিক আছে? দেখেন এখানে হোম মেইন, হোম মেইন ফিক্স 1 পেজ, হেডার মেইন 1 পেজ। আমাদেরটা 1 পেজ না, এটা আমাদের মাল্টি পেজ। মাল্টি পেজ কাকে বলে? যেমন আপনি যখন যে পেজে যাবেন আলাদা একটা পেজে নিয়ে যাবে। আর 1 পেজ মানে আমি ধরেন যে প্রজেক্টে ক্লিক করছি, প্রজেক্টের এখানে একটা সেকশন তৈরি করা আছে, এখানে ক্লিক করলে সেকশনে নিয়ে আসবে, এটা 1 পেজ। আর কোনো পেজ নেই, একটাই পেজ, শুধু এখানে ক্লিক করলে ওই জায়গাটাতে নিয়ে যায়।
আর মাল্টি পেজ মানে ক্লিক করলে ওই পেজ আলাদা একটা ডিফারেন্ট পেজ থাকবে, ওই ডিফারেন্ট পেজে যাবে। তাহলে আমার এখানে দেখেন আমি সেকেন্ড পেজে যাচ্ছি, সেকেন্ড পেজে এখানে বলা আছে হেডার মেইন, এই যে হেডার মেইন 1, হেডার মেইন 1, হেডার মেইন 1 আমাদের হোম কি হোম 1 না, শুধু হোম মানে কি 1 না, তো সেম হেডার মেইন 1 মানে এটা হলো সেই পেজটা। তারপরেও যদি বুঝতে না পারেন, আপনি একটা একটা করে যদি চেক করেন, এডিট করেন, হয়তো সময় অনেক বেশি লাগবে ফাইন্ড আউট করতে, কিন্তু কাজটা তো হবে নাকি? তা আমাদের এটা জানা আছে, আমরা এটা বুঝি, আমরা এটা যদি ডিসিশন নিতে পারি তাহলে আমাদের কাজটা সহজ হবে। সো এডিট উইথ এলিমেন্টরে যদি ক্লিক করি তাহলে আমরা এটাকে এডিট করতে পারবো। কিন্তু আপনাদের অনেকেরই হয়তো এটা যখন ওপেন করবেন আপনাদের এই এডিট উইথ এলিমেন্টরটা হয়তো বা আসবে না, অনেকেরই হয়তো আসবে না, কারো কারো আসবে, অনেকের আসবে না। না আসার কারণ কি, যে এইটা এলিমেন্টর দিয়ে এডিট করতে পারার যে মানে পারমিশন, সেটা দেয়া থাকে না অনেক সময়। এই পারমিশনটা কোথা থেকে দিতে হয়, যেহেতু এলিমেন্টর পারমিশন দিচ্ছে না, তাহলে এলিমেন্টরের সেটিংসে যেতে হয়, এলিমেন্টরের সেটিংসে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন, এই যে দেখেন এখানে আমি সম্ভাব্য প্রবলেমের কথাও বলে দিচ্ছি। এই যে দেখেন পোস্ট টাইপ, এইখানে আপনাদের দেখবেন হেডার বিল্ডার বা ফুটার বিল্ডারে চেক দেওয়া নাই, এই কারণে এডিট করতে অপশন দিচ্ছে না। সো যদি আপনি এখানে এগুলোকে চেক দিয়ে দেন তাহলে আমার মতন এডিট উইথ এলিমেন্টর এটা আপনাদের অপশন আসবে, ঠিক আছে? তাহলে সম্ভাব্য প্রবলেম যেটা হতে পারে সেটার ব্যাপারেও বললাম, সবার হবে না, কারো কারো হতে পারে। আচ্ছা আমরা চলে গেলাম আবারও হেডার বিল্ডারে। এখান থেকে হেডার বিল্ডারে আমরা হচ্ছে একদম সেকেন্ড পেজ, যেটা সেকেন্ড পেজে আমরা যাব একদম নিচে, এই যে হেডার, এটা আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম। তাহলে এখন আমরা এটাকে কি করতে পারবো, পরিবর্তন করতে পারবো। সো আমরা হচ্ছে হোম পেজে আসি, আমরা হোম পেজে থাকলাম। সো এটা এডিট লোড হোক, নেট অনেক স্লো। এই যে দেখেন আমরা এখানে চলে আসছি। সো এইখানে আমাদের এই যে টপ বার পরিবর্তনের অপশন আছে না, দেখেন এই যে ইমেইলের জায়গাটাতে, এই যে দেখেন আমি এখানে ক্লিক করছি, এখানে ইমেল আছে support@gmail.com, এখানে আমি ক্লিক করলাম, এই যে ক্লিক করলে ওপেন হচ্ছে কিনা, হচ্ছে। এই জায়গাটাতে আমি হচ্ছে আমার ইমেল পরিবর্তন করে দিতে পারি, যেমন আমি বললাম sohagmir@gmail.com, তাহলে লিংকের জায়গায় এই যে মেইল টু মানে ক্লিক করলে মেইলে ওপেন করবে, এখানেও আমাদেরকে কি করতে হবে, সেম ইমেলটা শুধু রিপ্লেস করে দিতে হবে, কিন্তু মেইল টু রাখতে হবে, শুধু ইমেলের জায়গায় আমি ইমেলটা পরিবর্তন করে দিলাম। আইকন চাইলে পরিবর্তন করতে পারি, ঠিক কিনা? তারপরে এই যে মানডে টু ফ্রাইডে, এখান থেকে আমরা এটা পরিবর্তন করতে পারি যে মানডে টু ফ্রাইডে, আমরা ধরেন যে বললাম স্যাটারডে টু থার্সডে, নাকি হতে পারে না এরকম আমাদের হিসাবে, স্যাটারডে বানান ঠিক আছে, স্যাটারডে টু থার্সডে, থার্সডে, হ্যাঁ 8টা থেকে 5টা, আমরা বললাম যে হচ্ছে সকাল 9টা থেকে 5টা, ঠিক আছে? তারপরে এখানে কোনো লিঙ্ক যদি দিতে চান যে ক্লিক করলে ওই লিঙ্কে যাবে, সেটা দিবেন, এখানে আইকন দিবেন, বাকি সবকিছু হচ্ছে সেম। এখান থেকে কালার টালার চেঞ্জ করার হলে চেঞ্জ করতে পারবেন, যেমন টাইটেলের কালার চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে যদি হচ্ছে আমরা আইকনের কালার চেঞ্জ করতে চাই, যে আইকনের কালার আছে, তা আমরা আইকনের কালারটা ধরেন যে চেঞ্জ করে এখান থেকে একটা কালার দিলাম, দেখেন চেঞ্জ হয়েছে অটোমেটিক্যালি। আমি যে হোয়াইট দিলাম, কোনো সমস্যা আছে? চেঞ্জ করা যাচ্ছে না? আচ্ছা, তারপরে আরো যা যা সেটিংস আছে আপনার হলো ফন্টের সাইজ, আইকন সাইজ আপনি এখান থেকে বাড়াইতে পারেন, এই যে বাড়ানো যাচ্ছে, এইভাবে আপনি বাড়িতে কমাইতে পারতেছেন, 16 দেওয়া ছিল, ওকে। এগুলো আমরা এখান থেকে কিন্তু তাহলে টপ বারের কাজটা করতে পারলাম, টপ বারের কাজটা করতে পারছি না? তারপরে এখানে আমাদের এই যে সোশ্যাল আইকন আছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে যে সোশ্যাল আইকন ফেসবুক, টুইটার, ইউটিউব, টেলিগ্রাম, এখান থেকে ফেসবুকের জায়গায় আমরা ফেসবুকের জায়গায় ফেসবুক লিখলাম, লিংকের জায়গায় আমরা লিংক দিয়ে দিলাম, আর হচ্ছে আইকনের জায়গায় আমরা আইকন বসা দিলাম।
এতটাই সহজ। তারপরে কি আছে, এখানে আমাদের লোগো, এই যে লোগো পরিবর্তনের জায়গাতে আছে, তাহলে আমরা আমাদের লোগো এখানে বসাইতে পারি না? আমরা এখানে ক্লিক করলাম, এই লোগোটা, এই যে এই লোগোটা এখানে দেয়া আছে আননেমড ফাইল। হ্যাঁ, এই লোগোটা আমরা যদি ডাইমেনশনটা দেখে নিতে চাই, যে এই লোগোটার ডাইমেনশন কত ছিল, 167/43। ঠিক আছে, তাহলে আমরা যখন লোগো আপলোড করব তখন এই ডাইমেনশনেরই লোগোটা আপলোড করতে হবে। তো আমরা আমাদের এখানে যদি কোনো লোগো থাকে, আমাদের এখানে একটু দেখি আমাদের কোনো লোগো থাকার কথা। এই যেমন এই লোগোটা, এই লোগোটা নিয়ে আমরা গতদিনে কাজ করছিলাম। ধরেন যে আমি এটাকে ফটোশপ দিয়ে ওপেন করলাম, যেহেতু যেই লোগোটা ওদের আছে ওই ডাইমেনশনে যদি আমি করি তাহলে আমার ওই জায়গাটা নষ্ট হবে না। ঠিক আছে, এই জন্য সবসময় আপনি যদি শুধু ওয়েব ডিজাইনার হন, ডাইমেনশন গুলো ক্লায়েন্টকে বলবেন, সে ডিজাইনারের কাছ থেকে এই ডাইমেনশনের ছবি আপনাকে শেয়ার করবে, প্রোভাইড করবে। আর আপনি যদি দুইটারই কাজ নিয়ে থাকেন তাহলে আপনি নিজে রিসাইজ করে কি করবেন, নিজে রিসাইজ করে কাজটা দিবেন। আমাদের কত লাগবে, 147 নাকি 163? 167 ছিল, আমরা দেখে নিই একটু তাহলে আরেকবার। 167/43, তাই না? তাহলে 167/43, রেজুলেশন অবশ্যই 300, কালার মোড কি 8GB, যেহেতু ওয়েবের জন্য। ওকে, তাহলে এর মধ্যে আমরা আমাদের লোগোটাকে নিয়ে আসতেছি। এই যে আমরা লোগোটাকে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। এটা আমাদের ওয়েবপি ভার্সন ছিল, এটাকে আমরা চেঞ্জ করছিলাম, সেই ভার্সনটা নিয়ে আসলাম। এই যে দেখেন এখানে আমরা বসায় দিলাম, এটাকে একটু বড় করে নিচ্ছি, এই ঠিক আছে না? আচ্ছা, তারপর আমরা এটাকে সেভ করে দিচ্ছি পিএনজি ফরম্যাটে। সো পিএনজি ফরম্যাটে যেহেতু আমরা সেভ করব, তাহলে আমাদের এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে রাখা উচিত, ঠিক না? আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে অফ রাখলাম, আর এটার হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু রিমুভ করে দেই। সো এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনারা জানেন, আমি শুধুমাত্র ম্যাজিক ইরেজার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। ওকে, এবার আমি এটাকে সেভ দিচ্ছি, সেভ অ্যাজ পিএনজি, সেভ অ্যাজ পিএনজি ফরম্যাট। আমি বললাম যে ফিনটেক্স, সাপোজ বললাম ফিনটেক্স লোগো, সেভ দিলাম হচ্ছে ডেস্কটপে, সেভ করে দিলাম। ওকে, দেন আমরা এটাকে আপলোড করে দিব। সো এখান থেকে আমরা আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, 20 মেগাবাইটের বেশি হতে পারবে না। আমরা হচ্ছে ফিনটেক্স লোগো, লোগো ফর ওয়েব একটা দেওয়া ছিল অবশ্য। আচ্ছা, এই যে ফিনটেক্স লোগো আমি ওপেন করলাম, এই যে আপলোড হয়ে গেছে, সিলেক্ট করলাম। তাহলে আমাদের এই জায়গায় লোগোটা পরিবর্তন হয়ে যাওয়ার কথা, পরিবর্তন হয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আবার এই অরেঞ্জ কালারটা কিন্তু থেকে গেছে। তো এইটাকে রিমুভ করার জন্য এই যে দেখেন স্টাইল, স্টাইল 1 এর জায়গায় যদি 2 দেন তাহলে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধু লোগোটাই থাকবে। বুঝতে পারছেন? তাহলে সব অপশন আছে, আমাকে খুঁজে বের করতে হবে কোথায় আছে, কিভাবে আছে। বুঝতে পারছি? তারপরে এখানে আমাদের লিঙ্ক দিয়ে দিতে পারি, যে আমাদের লোগোতে ক্লিক করলে আমাদের সাইটের লিঙ্কটা যেন ওপেন হয়, ওদের ওদের সাইটের লিঙ্ক দেওয়া আছে, ওইটা যেন না আসে। তো আমরা আমাদের এখানে এই যে এখানে আমরা হচ্ছে আমাদের সাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। বাকি সব কি বিহেভিয়ার অ্যানিমেশন কি হবে, বাউন্স করবে নাকি, লোগো কি আমাদের কোনো অ্যানিমেশন দেওয়ার দরকার আছে? লোগোর কোনো অ্যানিমেশন দরকার আছে? নাই। আচ্ছা, তারপরে এখানে কি আছে, আমাদের মেনু, আমাদের মেনু আছে না? তো আমরা মেনুতে যদি ক্লিক করি, এখানে দেখেন সিলেক্ট মেনু, মেনু 1, অনেকগুলো মেনু আছে। তাহলে মানে আমাকে মেনু তৈরি করে আনতে হবে এখন, বা মেনুটাকে আপডেট করতে হবে। মেনু আপডেট করে কোথা থেকে, মেনুর আপডেট করে কোথা থেকে মনে আছে? হ্যাঁ, মেনু আইকন লিস্ট তো আমি ম্যানুয়ালি যখন বানাইতে গেছিলাম তখন আমি আইকন লিস্ট ব্যবহার করে মেনু বানাইছি। মেনু আমার সাইটে করা আছে, কিন্তু আমি আপডেট করতে যাচ্ছি মেনুটাকে, সেটা কোথা থেকে করব? এটা বলি নাই? আচ্ছা, এটাকে আমি হচ্ছে পাবলিশ দিছি, তাই তো? এবার আমি একটু রিফ্রেশ করতেছি, দেখি যে আমাদের এখানে পরিবর্তন হয়েছে কিনা, কোনো পরিবর্তন আসে কিনা আমরা একটু চেক করি। পরিবর্তন আসছে, টপ বার ওকে,
আচ্ছা, এখন লোগো পরিবর্তন হয়েছে, আর এখানে একটা কি আছে, গেট কনসালটেশন। এটা আমাদের এই যে এইটা নাকি, এটা তো আমরা পরিবর্তন করতে পারি। জাস্ট এখানে ক্লিক করলাম, সব তো আমাদের এলিমেন্টর। তো আমরা গেট কনসালটেশনকে বললাম যে, ধরেন যে বললাম লেটস ডিল বলে আমরা এটাকে দিলাম। পরিবর্তন, প্রত্যেকটা জায়গাকে পরিবর্তন করতে পারতেছেন কিনা বলতে পারেন, এই তো ক্লিক করলে আসছে, কিন্তু লিখা চেঞ্জ করলে কোনো সমস্যা হচ্ছে কিনা এটা আমাকে দেখতে হবে। এই জন্য প্রত্যেকটা জায়গায় পরিবর্তন করতে হয়। আচ্ছা, এবার কথা হচ্ছে যে আমাদের মেনুটা হোম, প্রজেক্ট, সার্ভিস, নিউজ, পেজেস এবং সব আছে। আমি মেনুটাকে কাস্টমাইজ করতে চাচ্ছি যে এগুলো থাকবে না, যেমন হোম থাকবে, প্রজেক্ট থাকবে, সার্ভিস থাকবে, নিউজ থাকবে, সব থাকবে না, আর পেজ থাকবে না। যদি আমি 4টা রাখতে চাই, তাহলে এটাকে আমি আপডেট করব কোথা থেকে? কোথা থেকে আপডেট করি? মেনু আমরা কোথা থেকে বানাই? মেনু ক্রিয়েট করি কোথা থেকে? এখানেই এডিট করে এখান থেকে তো এডিট হবে না, এখানে না স্যার, এলিমেন্টার। এলিমেন্টর থেকে তো এডিট হবে না। মেনু তৈরি করা হয় সাইটের কোথা থেকে? আমরা এখান থেকে এক্সিট নিলাম, মেনু কি আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে মেনু আপডেট করি না? হ্যাঁ, না, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, এই মেনুস থেকে আমরা মেনুস বানাই, মেনুস ডিলিট করি, এটা দেখাইছি না? এখান থেকে আমরা এই যে মেনু সিলেক্ট করে আমরা যেদিন ফ্রি থিম কাস্টমাইজ করছি সেদিন দেখাইছিলাম না? এই যে দেখেন এখানে কতগুলো মেনু আছে। হোম প্রাইমারি মানে কি? প্রাইমারি মানে তো মেইনটা, তাই না? আচ্ছা, তাহলে এখানে মেনু 1 এটাই প্রাইমারি, ওখানে আমরা দেখলাম না মেনু 1 সিলেক্ট করা আছে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করে এখানে যদি সিলেক্ট করি তাহলে আমাদের এখানে পরিবর্তন আসবে না। এই যে দেখেন এখান থেকে এখন আমরা মডিফাই করতে পারবো না। এই যে দেখেন সব পেজগুলো এখানে আছে, নিউজ, তারপর হচ্ছে পেজেস। এখন এখান থেকে আমি কি পেজ ডিলিট করতে পারি না, যে আমার এটা দরকার না এটা ডিলিট করে দিলাম? কোনো একটা যদি যুক্ত করতে হয় আমরা এখান থেকে যুক্ত করি না? এই যে এখান থেকে অ্যাড টু মেনু করছি না, কাস্টম লিংকের মাধ্যমেও করছি না, মনে পড়ে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা মেনুটা আপডেট করলেই আপডেট হয়ে যাবে। আবার যদি আমি বলি যে মেনুটাকে ডিলিট করে দিব, ডিলিটও করে দিতে পারি, ঠিক কি না? নতুন করে মেনু বানাবো, পারবো না? আচ্ছা, তাহলে আমাদের এই যে টপ সেকশনের কাজ শেষ কিনা? এই যে এতটুকু একদম টপ বার এবং হেডার সব এডিট করতে পারছি না? পারা গেছে। এরপরে কি আছে? এই যে একটা স্লাইডার, এরপর একটা কি স্লাইডার আছে। তো স্লাইডারটা আমরা সবার শেষে গিয়ে দেখব, স্লাইডারটা আমরা দিনের শেষে গিয়ে দেখব। আমরা নিচের দিকে আসি একটু। এই যে অ্যাবাউট কোম্পানি, ইফেক্টিভ মেথড ফর ডিজিজ ডিটেকশন, তারপর হচ্ছে এই যে এগুলো তো সব এলিমেন্টর দিয়ে করা। তাহলে এগুলো আমাদের পরিবর্তন করতে পারার কি কথা? কারণ আমরা গতদিন এলিমেন্টর কাজ করছি, এলিমেন্টর দিয়ে দেখছি। তাহলে এটা কি আমাদের হোম পেজ না? তাহলে এটাকে এডিট করতে হলে কোথায় যেতে হবে? আমার এটা হলো হোম পেজের যে বডিটা, আমি যদি পরিবর্তন করতে চাই, লেখা পরিবর্তন করতে চাই, কালার পরিবর্তন করতে চাই, ছবি পরিবর্তন, হ্যাঁ, পেজেস থেকে অল পেজেসে যেতে হবে, কারণ এটা হোম পেজ, আমি এডিট করতেছি, পেজ এডিট করতেছি, ঠিক কি না? তাহলে পেজ এডিট করতেছি, এখন এখানে অনেকগুলো পেজ আছে, 39টা পেজ আছে। আমি হচ্ছে কোনটা এডিট করব বলেন? হ্যাঁ, হোম টু ওয়ান পেজ কোনটা আমার এডিট করা উচিত? এইটা কোন পেজ? এটা ফ্রন্ট পেজে কোন পেজটা দেয়া আছে? আমরা একটু আগে কিন্তু দেখে আসছি। হ্যাঁ, একটু আগে দেখে আসছি, দেখতে তো হবে, একটু আগে দেখে আসছি না? কোনটা সিলেক্ট করা ছিল? আমরা যে ওইটার অনুযায়ী তো আমরা মেনুটা পরিবর্তন করলাম, হেডারটা পরিবর্তন করলাম না? তাহলে এটা কোন পেজ ছিল? হোম, শুধু হোম, ঠিক না? এবং এটা শুধু হোম বুঝার আরেকটা উপায়, যেটাতে ফ্রন্ট পেজ লেখা থাকবে এটাই হলো মেইন পেজটা। যদি এখানে এইটার উপরে ফ্রন্ট পেজ লেখা থাকতো তাহলে এটাই হচ্ছে আমাদের মেইন পেজ হইতো। ব্যাপারটা বুঝতে পারছেন?
তাহলে আমরা এটাতে এডিট উইথ এলিমেন্টর যদি করি, আমার মনে হয় না যে বাকি জিনিসগুলো আর আপনাদেরকে বলে দিতে হবে। আপনারা দেখলেই এখন দেখেন চিনে ফেলবেন যে এগুলো আমরা গত দিনেই করছি। ঠিক আছে, দেখেন এখানে সব কিছু আগের মতো। এই যে দেখেন, আমরা ধরেন যে এই যে ইফেক্টিভ মেথড ফর ডিজিজ ডিটেকশন, এই যে অপশনটা, আমরা যদি এটাকে মডিফাই করতে চাই তাহলে এই যে আমাদের এখানে এডিটর অপশন আছে, এখানে ক্লিক করলাম। তাহলে এখান থেকে আমাদের কি পরিবর্তন, এই যে ইফেক্টিভ মেথড ফর ডিজিজ ডিটেকশন, নতুন কোনো কিছু, আগের মতোই না। যদি বলেন যে এটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করবো, কি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো কিভাবে, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কোথায় থাকতে পারে, অ্যাডভান্সের এখানে থাকতে পারে, থাকবেই বলা যাচ্ছে না, কোথায় আছে দেখতে হবে, লেআউটের মধ্যে দেখতে হবে কোথাও আছে নাকি। এই যে দেখেন এগুলো কি, এই থিমটাতে বেশিরভাগ ওরা ইমেজ ব্যবহার করছে। সো আমরা কালারটা যেন পরিবর্তন করতে গেলে একটু সমস্যা হয়। আমরা যদি এইটা সিলেক্ট করে দেই তাহলে এই জিনিসটা এখানে চলে আসার কথা, আসছে না। আপনি এখান থেকে যেটা সিলেক্ট করে দিবেন সেটাই আসবে। ওরা ইমেজ সিলেক্ট করে দিছে আর কি, কালার পরিবর্তনের অপশন না দিয়ে ইমেজের অপশন দিছে। তার মানে আমাকে যদি এখন এটা পরিবর্তন করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এরকম একটা ইমেজ বানায় আনতে হবে ফটোশপ দিয়ে। এটা সময় সাপেক্ষ, কিন্তু বুঝতে পারতেছি তো আমরা, ক্লায়েন্টের হলে তো আমাদের সময় দিতে কোনো আপত্তি নেই, ঠিক কি না। আচ্ছা, তারপরে ধরেন যে অ্যাবাউট কোম্পানি, এটাতে আমি যদি ক্লিক করি তাহলে আমি অ্যাবাউট কোম্পানিটা চেঞ্জ করতে পারবো, যে হেল্প টু ক্রিয়েট গ্রেট বিজনেস আছে। তারপরে অ্যাবাউট কোম্পানি নিচে খুঁজেন, এই যে সাবটাইটেল, এর ভিতরে খুঁজেন, সাবটাইটেলের ভিতরে কোথায় আছে অ্যাবাউট কোম্পানি, এই যে অ্যাবাউট কোম্পানি আছে। আমি যদি এখানে বলি যে অ্যাবাউট আওয়ার টিম, অ্যাবাউট আওয়ার টিম যদি বলি, দেখেন তো পরিবর্তন হয় কিনা। এই যে অ্যাবাউট আওয়ার টিম হয়েছে, এখানে আমি আমার মতন লিখতে পারবো না। আচ্ছা, এখানে আমি ডামি টেক্সট দিতে পারবো, লার্ন মোর অ্যাবাউট আস, এটা কোথায় আছে খুঁজে দেখেন তো, লার্ন মোর অ্যাবাউট আস এই কথাটা কোথায় আছে, এখানে আমাদের আছে, এখানে যেটা আলাদা ক্লিক করতে হবে, তাহলে আমরা পাচ্ছি এই যে লার্ন মোর অ্যাবাউট আস। তাহলে এলিমেন্টর দিয়ে যদি পুরো সাইট করা, আমাদের কোনো আর টেনশনের কারণ নেই, সব জাস্ট একটা করে ক্লিক করবেন আর এডিট করতে পারবেন এখান থেকে। যেমন এই যে এটা, এখানে কিন্তু দেখেন একটা ইমেজ পুরোটা যুক্ত করা আছে, এই দুইটা ইমেজ মিলে একটা ইমেজ করা আছে, ঠিক আছে। তো আপনি যদি চান আপনি দুইটা ইমেজকে একত্রিত করে এখানে দিতে পারেন, অথবা সিঙ্গেল ইমেজও দিতে পারেন। তারপর এটার আবার স্টাইল আছে, দেখেন স্টাইল আছে, টু দিলে দেখেন পরিবর্তন হবে, যে এই ফিনটেক্স ওয়ার্ক হার্ড টু সাকসেস, পরিবর্তন হয়েছে স্টাইলটা। যদি বলেন যে ফিনটেক্স আমি এটা রাখতে চাচ্ছি না, এই লেখাটা আমার রাখার দরকার নাই, এটা একটা ইমেজ, সো আমি এটাকে কি করব, এই যে দেখেন এখানে দুইটা অপশন আছে, অবজেক্ট 1 2, আমি যদি এইটাকে রিমুভ করে দেই তাহলে দেখবেন যে ফিনটেক্সটা চলে যাবে, দেখেন চলে গেছে, শুধু ওয়ার্ক হার্ড টু সাকসেস আছে। তার মানে সব আছে, শুধু আপনাকে খুঁজে বের করতে হবে। উপরের জায়গাটা ফাঁকা হয়ে গেছে যে, এই জন্য উপরে চলে গেছে। আপনি যদি এটাকে স্টাইল পরিবর্তন করেন তাহলে আবার এটা মুভ করবে, দেখেন স্টাইল পরিবর্তন করেন, স্টাইল 3 দিছে, আসছে। এটা যদি স্টাইল 4 দেন, স্টাইল 4 দিলে দেখেন আরেক অন্য রকমের হবে, আসছে। স্টাইল 5 দিলে মোটামুটি স্টাইল 5টা ভালো, স্টাইল 5 দিলে এই যে দেখেন একদম জায়গা মতন আছে না, মাঝামাঝি। যখন আপনি ইমেজ ব্যবহার করবেন, ইমেজ ব্যবহার করলে, সিঙ্গেল ইমেজ ব্যবহার করলে আপনার এটা হচ্ছে মাঝামাঝি থাকে বা নিচের দিকে থাকে, তাহলে এটা মানুষের পড়তে বা দেখতে সহজ হবে। তাহলে এখন আপনাদের যেটা কাজ সেটা হলো, আপনাদের এই পুরো ওয়েবসাইটের যত জায়গায় যত কন্টেন্ট আছে, শুধুমাত্র আমাদের এই যে স্লাইডার যেটা, এটা বাদ দিয়ে পুরো সাইটের কন্টেন্টগুলোকে মডিফাই করা, আপডেট করা হচ্ছে আমাদের এখন কাজ। যদি এটা করতে পারেন তাহলে যে কোনো প্রিমিয়াম থিম আপনারা কাস্টমাইজ করতে পারবেন, যেটা এলিমেন্টর দিয়ে তৈরি করা, বুঝতে পারছেন। তাহলে সবাই